মিরপুরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনে 9 জনের মৃত্যু। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস। বেশ কয়েকজন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এমপি ও শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ আটকে দিল পুলিশ। শিক্ষা ভবনের সামনে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। শাপলাকে প্রতীক না বানাতে এখনো অনড় ইসি। বিকল্প প্রস্তাব না পেলে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। শাপলা নিয়ে নির্বাচন করবে এনসিপি, হুঁশিয়ারি সাজ্জিসের। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। ভোজ্য তেলের দাম নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সরকার। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাড়ানোর এখতিয়ার নেই বললেন বাণিজ্য উপদেষ্টা। হেরফের হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। মিরপুরের রূপনগরে পোশাকের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে 9 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন তারা। ঘটনাস্থলে ভিড় করছেন উদ্বিগ্ন স্বজনরা। মঙ্গলবার দুপুর 11:15টার দিকে আগুনের সূত্রপাত হয় মিরপুরের শিয়ালবাড়ির আলম কেমিক্যাল গোডাউনে। 15 মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। 8টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি। আগুনের তীব্রতা না থাকলেও সাদা ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। এর মধ্যেই উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার ফাইটাররা। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 9 জনের মরদেহ। সার্চিং অপারেশন চলছে। আমরা এই পর্যন্ত আনুমানিক 9টি লাশ পেয়েছি, যেটা আপনার বিভিন্ন আপনার যে উপরে মালামাল যেগুলো পুড়ে আপনার হয়ে গিয়েছে। বেসিক্যালি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল, যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল, যেখান থেকে আপনার বিষাক্ত গ্যাস, যেটা খুবই টক্সিক, যেটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে, আমরা ধারণা করছি। কিন্তু বিষয়টা গুদামটিতে 7 থেকে 8 ধরনের কেমিক্যাল ছিল উল্লেখ করে ফায়ার সার্ভিস বলছেন অতিরিক্ত সতর্কতা নিয়েই ভেতরে প্রবেশ করবে তারা। এখানে যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে। আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে, এবং পাশে যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোঁয়া রয়েছে, তবে এখন কোনো ফ্লেম নাই, কিন্তু কেমিক্যাল গোডাউনে ফ্লেম রয়েছে, সুতরাং এটা একটা বিপজ্জনক। এদিকে ঘটনাস্থলে জড়ো হয়েছেন গোডাউনে কর্মরতদের স্বজনরা। খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। তো শুধু আমরা একটা শব্দ পেলাম, বিস্ফোরণ। একটা বিস্ফোরণ হলো, বিস্ফোরণে আমাদের জানলা গ্লাসগুলো সব ভাঙিয়া মনে করেন যে পুরা ভিতরে ঢুকে গেল আমার বিল্ডিংয়ের, আমার যে ফ্লোরের, পুরো ফ্লোরটা 5-7 সেকেন্ডের ভিতরে অন্ধকার হয়ে গেল। আমি ভাত খাই একটু শুয়েছিলাম। পুতের ঘরে নাতিয়ে কয়, দাদু রাকিবের কোনো খবর আছে কি না? কই এদি হল আইতে হয়, যদি আইয়ে না কয় রাকিবের ভাইয়ার ফ্যাক্টরিতে আগুন লাগছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রেডিয়েশন ছড়িয়ে পড়ার শঙ্কায় সবাইকে নির্দিষ্ট দূরত্বে থাকতে বলা হয়েছে। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং রায়দুল ইসলাম শুভ, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী হায়দার আলী। শুরুতেই যাব আব্দুল্লাহ শাফির কাছে। এখন এইখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে দুটি অ্যাম্বুলেন্স এসেছে। কিছুক্ষণ আগে আমরা যেটি জানিয়েছিলাম যে এখন পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেই 9 জনের মরদেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স এসেছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি, পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যায়নি। যে দাহ্য পদার্থগুলো যেগুলো আছে সেগুলো এখনও ফ্লেম করছে, এখনও জ্বলছে। সেগুলো কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনা যায় তার সব ধরনের চেষ্টা তারা চালাচ্ছেন, এবং তারা সামরিক বাহিনীর
যে সমস্ত মানে খুব বিশেষজ্ঞ টিম যারা আছেন যে কেমিক্যালের উপর, তাদেরকে নিয়ে এসেছেন এবং রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং সিস্টেম তারা যন্ত্রপাতি তারা নিয়ে এসেছেন। রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে তারা ঠিক এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং আমরা এখন পর্যন্ত যা দেখছি যে এইখানে সেনাবাহিনী, তারপর বিজিবি, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কারণ এই যে প্রাণহানির ঘটনার খবর শোনার পরে আশেপাশে, এই এলাকার আশেপাশের স্বজনরা কিন্তু এসে ভিড় করছেন। আমরা আছি ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে। 100 মিটার দূরে আমরা ঠিক অবস্থান করছি এখানে, এবং সেনাবাহিনীর চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বেশ কয়েকটি ফায়ার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এসেছে, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স এসেছে সেনাবাহিনীর, এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এসেছেন। তারা এসে পরিস্থিতিটাকে একেবারে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। এবং এই পাশ দিয়ে আমরা এখন পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে ওইখানে ফ্লেম যেটি আছে সেটি কিন্তু এখনো উঠছে। এবং এইখানে পানির ব্যবহার এখন কম করছে, যতদূর দেখা যাচ্ছে যে রিমোট ফায়ার ফাইটিংয়ের মাধ্যমে এই ভিতরের আগুন, কেমিক্যালের আগুন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এইখানে কিছুক্ষণ আগে তাজুল ইসলাম, যে অপারেশনস ডিরেক্টর ফায়ার সার্ভিস, আমাদেরকে ব্রিফিং করেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অবস্থার ভয়াবহতা কতটা এখন পর্যন্ত আসলে এইখানে যারা আমরা বাহিরে আছি, ভিতরে প্রবেশ করিনি, তারা আজ করতে পারছে না। তিনি বলছেন যে ঘটনার ভয়াবহতা এইরকম হতে পারে, যে কোনো পরিস্থিতির জন্য আমাদের সবাইকে আসলে প্রস্তুত থাকতে হবে। কারণ এইখানে 7-8 ধরনের কেমিক্যাল রয়েছে। টঙ্গীতে যে ধরনের বিস্ফোরণ হয়েছিল, তারা বুঝতে না পারার কারণে আসলে কত ধরনের, কি ধরনের কেমিক্যাল এখানে আছে সেই টঙ্গীর মতো ঘটনা একটা ইঙ্গিত তিনি দিয়েছে। তিনি বলছেন যে এইখানেও 7-8 ধরনের কেমিক্যাল আছেন, কিন্তু মালিক পক্ষের কারোর সঙ্গেই তারা যোগাযোগ করতে পারছে না, এখনো কেউ যোগাযোগ করে নাই। সেই কারণে তারা জানেন না যে কি কেমিক্যালগুলো আছেন। সাধারণত যেই কেমিক্যালগুলো আছেন সেই কেমিক্যালের উপর। তো আমরা এইখানে হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেই বিষয়গুলো বুঝতে পেরেছি যে 11:30 নাগাদ এইখানে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়। 12টা নাগাদ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে 5টি ইউনিট এসে যোগ দেয়। তারপর আরও 3টি ইউনিট এসে যোগ দেয়। 2টা নাগাদ আগুনের যে হচ্ছে তীব্রতা সেটি কমে আসে, এবং সেই জায়গায় তখন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে যেটি জানিয়েছেন যে আগুনের তীব্রতা নেই, লাল যে লেলিহান শিখা সেটি নেই, কিন্তু এখনো কিছুক্ষণ পর সাদা ধোয়ার কুণ্ডলি কিন্তু উঠছে। আমরা সেটি উঠছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সেই কারণে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন তারাও আসলে ভিতরে ঠিক এই মুহূর্তে প্রবেশ করছেন না। বাহির থেকেই তারা রিমোট কন্ট্রোলিংয়ের মাধ্যমে কিভাবে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা যায়, কারণ তারাও এক ধরনের ভীতিকর পরিস্থিতির মধ্যে আছেন টঙ্গীর অভিজ্ঞতার কারণে। তারা বলছেন যে টঙ্গীতে আমরা আসলে বুঝতে না পারার কারণে এই একটা ক্যাজুয়ালিটির মতো ঘটনা ঘটেছে, কিন্তু এই জায়গায় যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই আসলে সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছেন। এবং এইখানকার যে যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হচ্ছে, এবং উপর থেকে তারপর এরিয়াল ক্যামেরা, ড্রোন ক্যামেরার মাধ্যমে তারা ভিতরের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। এইখানে হচ্ছে যারা এলাকাবাসী এবং পুলিশের, ফায়ার সার্ভিসের বক্তব্যের মধ্যে বেশ মিল রয়েছে, কারণ তারা যেটি বলছেন যে আগুনের সূত্রপাত হয়েছিল কেমিক্যাল গোডাউন থেকে, এবং সেই জায়গা থেকে কেমিক্যাল গোডাউনের আগুনের যে প্রথম যে বিস্ফোরণটি হয় সেই না কোনো নিউজও পাইতেছে না যে কোন জায়গায় আছে। মার্জিয়া সুলতান আর জয়
জয় আর হচ্ছে সুলতানা। জি জি, মার্জিয়া সুলতানা ওরা একসাথে কাজ করতো, দুই ভাই বোন। এবং ফায়ার সার্ভিস যে 9 জনের নিহতের কথা বলেছেন তারা হচ্ছে পাশের বিল্ডিংয়ের যে দুটি 5 তলা এবং 3 তলা এবং 2 তলার মধ্যে এই সমস্ত ইয়ারা রয়েছেন। এবং এখানে স্বজন যারা আসছেন তাদের দেখে মনে হচ্ছে এইখানে যারা কাজ করতেন তাদের সবার বয়সী মোটামুটি 18-র নিচে, অর্থাৎ শিশু কাজ করতেন। আমরা আসলে বোঝার চেষ্টা করছি, কারণ এই ধরনের পরিস্থিতি মানে উদ্ধার তৎপরতার জন্য এখনকার যেভাবে আসছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তারা, এর আগে কখনো এই রকম দেখা যায়নি। তো বোঝাই যাচ্ছে এখানকার গভীরতাটা আসলে কেমন, তার সামনের পরিস্থিতি। যেহেতু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে এবং আশেপাশের লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, যা অ্যাটলিস্ট এই ঘটনাস্থলের 300 গজের আশেপাশে যাতে কেউ না থাকে। তো এই ছিল এখানকার পরিস্থিতি। আমি এখন চলে যাচ্ছি রাইদুল শুভর সঙ্গে, তিনি আছেন স্বজনদের পরিস্থিতি জানানোর জন্য। আসলে মর্মান্তিক দুর্ঘটনার মানে কথা বলতে গেলে যে স্বজনরা আছেন তারা কিন্তু এক প্রকার সবাই আসলে দুশ্চিন্তার মধ্যে দিয়ে, তাদের সন্তান, তাদের ছেলে মেয়ে, তাদের স্ত্রী, কারো হাজব্যান্ড, কারোই খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেকেই কিন্তু আসলে অভিযোগ করছেন যে তাদের ছেলেদেরকে বা তাদের স্ত্রীদেরকে বা তাদের সন্তানদেরকে তারা খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে তারা ছবি এবং তাদের ফটোকপি করা হচ্ছে যে এনআইডি কার্ড, সেগুলো আসলে সঙ্গে নিয়ে আসছেন। সকলেই একটি কথা বলছেন যে সকালে 11টার সময় আসলে সবাই ফোন করে বলেন যে এই আগুন লাগার ঘটনাটি, আগুন লেগেছে, আটকা পড়েছেন তারা। তার 20 মিনিট পর থেকে কিন্তু তাদের সকলেরই কিন্তু মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আচ্ছা, আমি একটু আপনার সাথে জানতে চাই, আপনার কে এখানে আটকা পড়েছে? আমার বাইক না বোনের ফুলা। কি হয়েছে, মানে আপনার খবর কি পেয়েছেন? আমি কোনো খবরই পাইতাছি না, আমরা কোনো খবরই নাই সকাল 11টা থেকে। আচ্ছা, আপনি খালা, আপনার সাথে আমি কথা বলছিলাম, আপনি বলছেন আপনার ছেলের কোনো সন্ধান পাচ্ছেন না। না, কখন কথা হয়েছিল, কি বলেছিল আপনার ছেলে? কথাই হয় না, ফোন দিয়ে রিসিভ করে না। 11টার সময় ফোন দিতে, ফোন রিসিভ করে না। আচ্ছা, ফোন বাজতেছে খালি। আচ্ছা, আমরা একজন সন্তানহারা মায়ের সাথে কথা বলছিলাম, তার ছেলেকে তিনি আসলে খুঁজে পাচ্ছেন না। সকাল 11টার কিছু সময় পরে হচ্ছে যে তিনি চেষ্টা করেছিলেন খবর লাগার পরে, কিন্তু তার ফোনটাতে আসলে যোগাযোগ করতে পারছে না। এমন অসংখ্য আসলে মানুষের এখানে উপস্থিতি, উৎসুক জনতা আছে তারা কিন্তু এই ঘটনা প্রায় দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে আগুন লাগার ঘটনায়, এখন পর্যন্ত তাদের সন্ধান না পাওয়ায় মানে সকলেই আসলে দুশ্চিন্তার মধ্যে আছে যে তাদের স্বজনদের আসলে কি অবস্থা, তাদের শরীরের কি অবস্থায় আছে। যেহেতু রাসায়নিক কেমিক্যাল গোডাউন ছিল, আবার পোশাক এখানে কারখানা, সবাই আসলে কাজের উদ্দেশ্যে কিন্তু এসেছিলেন এখানে সকালবেলা। তাদের যেহেতু শিফট আওয়ার যেটা ছিল আর কি, সেই শিফট আওয়ারে কাজ করছিলেন। সেই জায়গা থেকে তারা এরপরে আসার পরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে বলছেন তাদের কিন্তু সন্তানদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবং তারা যেমনটা বলছেন যে এই ঘটনার যখন খবর পান তখন কিন্তু সকলেই ছুটে এসেছেন। এবং তারপরে এখন প্রায় বিকেল 5:30 কাছাকাছি, 5টা পেরিয়েছে, এখন পর্যন্ত 5টা ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত আগুনের একেবারে কিন্তু নিয়ন্ত্রণের যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু এখন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন সহ যারা আছেন এখানে সবাই কাজ করছে। সবাই আসলে এই আগুন নিয়ন্ত্রণে এবং তাদের যারা এখানে নিখোঁজ আছে স্বজনরা, তাদের স্বজনদেরকে আসলে বারবার তথ্য প্রদান করছে। এবং হচ্ছে যে আসলে বলা যাচ্ছে আসলে কি, আপনারা কি কোনো খবর পেয়েছেন? আপনার কে? আমাদের বোন, সিনের মেয়ে। সবশেষ খবর কি? কেউ কিছু পাইনি, আমরা কোনো কিছু পাই নাই। এটা ফোন ছিল, ফোনও বন্ধ পাই, কিচ্ছু পাইনি আমরা। একজন ভাই এবং বাবা আসলে তারা কিন্তু তাদের বোনকে এবং তার মেয়েকে আর কোনো সন্ধান না পেয়ে কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তটাতে এতটা আবেগঘন, এতটা মর্মান্তিক একটা বিষয় দাঁড়িয়েছে যে আসলে এই পুরো আগুনের ঘটনায় কিন্তু তাদের স্বজনতে মানে না পাওয়ায় এক প্রকার কিন্তু পুরো এই মিরপুরের এলাকাটি কিন্তু আসলে
আবেগঘন পর্যায়ে চলে এসেছে তাদের সন্তানদের বা তাদের স্বজনদের খোঁজ না পেয়ে। তো মিরপুরের এই তো আগুনের ঘটনা থেকে আমার কাছে সব শেষ ছিল। আমরা একটু ঢাকা মেডিকেলে যেতে চাই। অনেকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন, তাদের সেখানকার কি অবস্থা সেটি জানতে আমাদের আরেক সহকর্মী আছে হায়দার আলী। হায়দার, মিরপুর শিয়ালবাড়ির এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তারা এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের অবজারভেশন রয়েছে। চিকিৎসকরা বলছেন যে 3 জনের মূলত শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 3 জনের মধ্যে একজনের শুধুমাত্র শরীরের 2% পুড়ে গেছে। আমরা কথা বলছিলাম তাদের স্বজনদের সাথে। এদের মধ্যে 3 জন হচ্ছে আল মামুন, তার শরীরে 2% পুড়ে গেছে, এবং বাকি 2 জন সোহেল সর্দার এবং সুরুদুজ্জামান। এরা 3 জনই সেই ভবনটির মূলত RN ফ্যাশনের কর্মচারী। তারা আগুন লাগার আগ মুহূর্তে সেখানে কাজে ছিলেন। বেলা 11:30 যখন আগুন লাগে, এরপর একজন স্টাফ আর বলতেছিলেন যে আল মামুন তিনি 4র্থ তলায় ছিলেন। আগুন লাগার সময় একটি বিকট শব্দ হয় এবং প্রথমে তারা মনে করছেন যে হয়তো বা ভূমিকম্প হচ্ছে, কিন্তু পরবর্তীতে পাশের ভবন থেকে, যে ভবনটিতে মূলত এই আগুনের সূত্রপাত, সেখান থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে এই তাদের ভবনটিতেও ছড়িয়ে পড়ে। এরপর মূলত এই গার্মেন্টস কর্মীরা সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। এক পর্যায়ে কয়েকজন স্টাফ সেখানকার 4র্থ তলায় আটকে পড়ে। সেখান থেকে যখন তারা কিছুতে বের হতে পারছিল না, পরবর্তীতে পাশের অন্য একটি ভবন থেকে উদ্ধারকর্মীরা দেয়াল ভেঙে তাদেরকে সেখান থেকে বের করে এবং একে একে 3 জনকে বের করার পর তাদেরকে বার্ন ইনস্টিটিউট নিয়ে আসে। এখন পর্যন্ত তারা বার্ন ইনস্টিটিউটের অবজারভেশনে রয়েছে। তবে চিকিৎসকরা বলছে যে তাদের শরীর নেই, একজনের শরীরে সর্বোচ্চ 2% বান। এছাড়া সবারই শ্বাসনালী পড়েছে, এজন্য তাদেরকে আশঙ্কা মুক্ত বলছেন। তবে তাদেরকে এখন অবজারভেশনে রেখেছেন। পরবর্তীতে তাদের ভর্তি করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এতক্ষণ এই দগ্ধদের স্বজনদের সাথে যখন কথা বলছিলাম, তখন 2টি পরিবার এসেছিলেন। তারা দাবি করছিলেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছে। এদের মধ্যে একজনের নাম নূরে আলম, তিনি MR ফ্যাশন নামে এই গার্মেন্টসের কাজ করতেন। তার সাথে সকালবেলায় তার পরিবারের সদস্যদের কথা হয় এবং আগুন লাগার পর যখন তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যায়, এরপর থেকে তার কোনো সন্ধান পাচ্ছিলেন না, তার ফোনেও তারা যোগাযোগ করে পাচ্ছিলেন না। এরপর তা খালেদ হাসান সাব্বির নামের এক কর্মচারীর স্বজনরা এসেছিলেন, তাকেও তারা খুঁজে পাচ্ছে না, তার ফোন বন্ধ। তারা বলছিলেন যে তারা এই ঘটনার পর মিরপুর এলাকার বেশ কয়েকটি হাসপাতালে গিয়েছেন, সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছেন। সবশেষ তারা ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউট এসেছেন। এখন পর্যন্ত তারা কোথাও তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। তো তাদেরকে এখান থেকে চিকিৎসকরা বলছিলেন যে তাদেরকে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের অবজারভেশন রাখা হয়েছে। এই ঘটনায় আরও কিছু রোগী রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে তাদেরকে এখানে আনা হবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তো এই পর্যন্ত এই মিরপুর শিয়ালবাড়ির ঘটনায় 3 জনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। তো এই ছিল তাদের সবশেষ তথ্য এখান থেকে। জাহেদার, আপনি থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী হায়দার আলী বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি জানাচ্ছিলেন মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের খবরাখবর, এবং এর আগে মিরপুর থেকে এই অগ্নিকাণ্ডের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী রায়দুল শুভ এবং আবদুল্লাহ শাফি। অগ্নিকাণ্ডের সবশেষ পরিস্থিতি জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এবার অন্যান্য প্রসঙ্গ। 3 দফা দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ এমপিওভুক্ত শিক্ষকদের পুলিশে বাধায় শিক্ষা ভবনের সামনেই অবস্থান করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে এমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চ। দাবি আদায় না হওয়ায় বিকেল 4টায় লং মার্চ শুরু করেন তারা। সচিবালয় যাওয়ার আগেই হাইকোর্ট মাজার চত্বরে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। পরে সেখানেই অবস্থান নেন তারা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতার দাবিতে টানা 3য় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবিলম্বে দাবি মেনে প্রজ্ঞাপন জারির আহ্বানও জানান। ন্যূনতম বাড়ি ভাড়া 20% এবং 1500 টাকা বাড়ি ভাড়া দিতেই হবে, না দেওয়া পর্যন্ত শিক্ষকরা কিনতে ফিরবে না। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই ঢাকা শহরে জড়ো হবে এবং প্রতিষ্ঠান কর্মবিরতি বাদ দিয়ে তালা বিরতি হবে। টিচারদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে,
জল কামান নিক্ষেপ করেছে, যেটা অত্যন্ত দুঃখের বিষয়। মার্চ টু সেক্রেটারিয়েট অভিমুখে আমরা একযোগে এক দফা নিয়ে আমরা যাত্রা করব। আমাদের যেসব শিক্ষকদের হাত করা এবং গায়ে হাত তুলেছে, আমরা সেগুলার বিচার চাই। এদিন দুপুরে শিক্ষকদের সঙ্গে শহীদ মিনারে আলোচনা করে প্রশাসন। পুলিশ জানায়, আইন শৃঙ্খলার অবনতি না করে কর্মসূচি পালনের অনুরোধ করেছেন তারা। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে যৌথভাবে প্রেস ব্রিফিং করে জানাতে হবে যে আমরা শিক্ষকদের এই দাবিগুলো মেনে নিয়েছি, আমরা 2 দিন পরে বা 3 দিন পরে আমরা প্রজ্ঞাপন দেব। এটা একেবারে প্রেস ব্রিফিং করে ক্লিয়ার করতে হবে। কর্মসূচি যেটা আছে এটা শান্তিপূর্ণভাবে ওনারা পালন করবেন এবং আমরা কোনো কিছু হলে পরস্পর কথা বলে পরস্পর সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। রোববার থেকে দাবি নিয়ে রাজপথে শিক্ষকরা। শুরুতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করলেও পরে পুলিশি বাধায় সেদিন থেকেই অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট করা সম্ভব, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিআর সহ 5 দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও করেছেন তিনি। এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে আরও কয়েকটি ইসলামী দল। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট সহ 5 দফা দাবিতে বেশ কিছুদিন ধরেই মাঠে জামায়াত ইসলামী। আমাদের দাবি পরিষ্কার। মঙ্গলবার সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে মানববন্ধন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সিভিল ও পুলিশ প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে। একটি গোষ্ঠী ক্ষমতায় না গিয়ে ক্ষমতা ব্যবহার শুরু করেছে। সরকারের পাশে থেকে যেসব উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাদের অপসারণের দাবি জানান তিনি। আমরা তো তাওয়া গরম করতেছি, এই যে চুলাতে আগুন দিতেছি তো তাওয়া বসাইয়া, আজকের এটাতে কিছু গরম হতেছে না। এখন যে ষড়যন্ত্র চলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এটা ঠেকান, আপনি এখানে মনোযোগ দেন, আপনি যাদের উপর দায়িত্ব দেন তারা দায়িত্ব সঠিক পালন করছে না, আমরা দেখছি, আমরা বলে দিচ্ছি আপনাকে। পিআরের ব্যাপারে আমরা দাবি করেছি, মেজরিটি পিপল বাংলাদেশ পিআর চায়, তা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার আহ্বান জানাচ্ছি। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ 14 দল ও জাতীয় পার্টির নিষিদ্ধের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা। দাবি আদায় না হলে মানুষ আবারও আন্দোলনে নামতে বাধ্য হবে। অন্তত নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমাদের দাবিগুলো সহজ কথায় যদি মেনে না নেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সহ অন্যান্য যে সকল জোটভুক্ত দল এরা যদি একত্রিত হয়ে যদি গণ আন্দোলনের ডাক দেয়, মনে রাখবেন এই সরকারও কিন্তু টিকতে পারবে না। পল্টন মোড়ে খেলাফত মজলিসের মানববন্ধনে দলটির মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে তা জনগণ মেনে নেবে না। আগামী 17 তারিখে আশা করা হচ্ছে সবাই সাইন করবে। সাইন করার দিন থেকে শুরু করে 1.5 মাসের মধ্যেই বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার আহ্বান দলগুলোর। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে দলগুলো একমত হয়েছে সেগুলো নিয়ে গণভোট হতে পারে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই। এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলে নির্বাচন পেছাতে চায় তার পেছনে মাস্টার প্ল্যান থাকতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ও নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1-এ সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 দিনব্যাপী এই কার্যক্রমের প্রথম দিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর ও রুহিয়া থানা বিএনপির নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বর্ধিত সভায় অংশ নেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ফিরে পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে, সে সুযোগ হারালে ফ্যাসিস্ট ফিরে আসার শঙ্কা সৃষ্টি হবে। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে। এই যে একটা উত্তরণের সুযোগ আমরা পেয়েছি, এই সময়টা আমাদেরকে অত্যন্ত সাবধানে সতর্কতার সঙ্গে পা ফেলতে হবে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের
নির্যাতনের কবলে না পড়ি। ভোটের আগে যেসব দল নানা দাবিতে আন্দোলন করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো দাবির সমাধান করতে হবে আগামী নির্বাচনের পর নির্বাচিত সংসদের মাধ্যমে। অনেকেই বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্রে। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা তুলছেন সেই দাবিগুলো নির্বাচনের পরে যে পার্লামেন্ট করতে হবে সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নিতে পারবে। মির্জা ফখরুল আরও বলেন, যেসব বিষয়ে মতানৈক্য আছে আগামী নির্বাচনের মাধ্যমে সেসব বিষয়ে জনগণের কাছে ম্যান্ডেট নিয়ে যেতে হবে রাজনীতিবিদদের। গণভোট নিয়েও দলের অবস্থান জানান বিএনপি মহাসচিব। যেগুলোতে আমরা একমত হতে পেরেছি সেইগুলোকে নিয়ে একটা সনদ প্রকাশিত হবে এবং সেই সনদে আমরা সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করব। আর যেগুলোতে আমরা একমত হতে পারিনি তা নির্বাচনের পরে পার্লামেন্টে নির্ধারিত হবে এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে নিয়ে জনগণের সামনে উপস্থিত হবে। জনগণের মতামতের ভিত্তিতেই সেই বিষয়গুলো নিষ্পত্তি হবে। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নভেম্বরে গণভোটের কথা বলে যারা নির্বাচন পেছাতে চায় তাদের মাস্টার প্ল্যান থাকতে পারে। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? মনে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটাকেই আপনারা প্রলম্বিত করতে চাচ্ছেন বা কোনোভাবে এটাকে এলোমেলো করতে চাচ্ছেন। পিআর, সংস্কার, গণভোট এমন নানা বিতর্ক সৃষ্টি করে জামায়াত ইসলাম নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির নেতা আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। শাপলাকে প্রতীক না বানাতে এখনো অনড় ইসি, কমিশনের সিনিয়র সচিব জানালেন। তফসিলে না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। 19 অক্টোবরের মধ্যে বিকল্প না জানালে একাই সিদ্ধান্ত নেবে কমিশন। এদিকে শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। শাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন আর নতুন দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া এনসিপির বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তফসিলে নেই শাপলা প্রতীক, এমন যুক্তিতে বারবার এনসিপির আবেদন নাকচ করেছে ইসি। আমরা আপনাদের সাথে নিয়মিত একটা যোগাযোগ। এর মধ্যে মঙ্গলবার নির্বাচন কমিশনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসি সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন মাঠ পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে, আগামী সপ্তাহে এর সমাধান করা যাবে। কমিশন ও মাঠ দুই পর্যায়ে তথ্য নেওয়া হচ্ছে। সচিবালয় এবং মাঠ পর্যায়ে দুটা মিলিয়ে এই তথ্য অনুসন্ধান করা হচ্ছে এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে এটার একটা সমাধানে আসতে পারবো। শাপলার বিষয়ে ইসি আগের সিদ্ধান্তে অনড়। 19 তারিখের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীক জানাতে হবে, নয়তো ইসি নিজস্ব বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। যদি এটা 19 তারিখের ভিতরে না জানান তাহলে স্বীয় বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নেবে। ইসি সচিব জানায়, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে কমিশন। যতক্ষণ না পর্যন্ত ইসিকে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমাদের কোনো কিছু নেই। এদিকে নেত্রকোনায় এক সমন্বয় সভায় অংশ নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম বলেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি। আমরা এটা আদায় করে নিতে হবে আমাদের জায়গা থেকে। এই আদায় করা আমরা রাজনৈতিকভাবে হোক অন্য যে কোনোভাবে হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেষ্টা চালিয়ে যাব। আইনগত যেহেতু বাধা নেই, আমরা অবশ্যই শাপলা প্রতীক পাবো এবং সেটা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। এর আগেও শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ব্যাপারে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার ইঙ্গিত দেন এনসিপি নেতারা। সেটা হচ্ছে যে আমরা আমাদের স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর আমরা জানবো। চাকসু নির্বাচন আগামীকালই অনুষ্ঠিত হবে। আমাদের সহকর্মী আলামিন তুষার সেখানে আছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। প্রথমে আমরা যাব তুষারের কাছে। এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেই চাকসু নির্বাচনের যেই ব্যালট বাক্সগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো যে আলাদা আলাদা কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে পৌঁছে গেছে, আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি। লিস্ট আবেদন দিয়েছিলেন, পরিস্থিতি কি আমাদের নির্বাচন কমিশন থেকে জানানো হয়, সেগুলো
অভিযোগ পাল্টা অভিযোগের কিন্তু মানে ব্যাপারগুলো রয়েছে ঠিকঠাক কিছু আছে কিনা সেগুলো কিন্তু আমরা আর এছাড়াও অনেকে আসলে নানান ধরনের অভিযোগ পাল্টা অভিযোগের মানে ব্যাপারগুলো রয়েছে টুকটাক তবে আমরা দেখছি যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কিন্তু এখন 2টার পরে আসলে 2টার মধ্যে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলগুলো কিন্তু বেশ দূরে দূরে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসতেছি হলগুলো যেগুলো রয়েছে কাছাকাছি জায়গায় সেগুলোতে গিয়েছিলাম সেখানেও দেখছিলাম যে শিক্ষার্থীদের মধ্যে তাদের হলের মধ্যে তাদের আলোচনা সেই ভোট নিয়ে তারা আসলে কিভাবে ক্রাইটেরিয়া বিচার করে তারা আসলে ভোট দেবেন, কিভাবে ভোট দিবেন, কাকে ভোট দিবেন, এসব জিনিস নিয়ে তারা আসলে আলোচনা করছিলেন এবং তারা সেটাই আমাদেরকে বলছিলেন। এবং সার্বিক জায়গা থেকে যদি আমি বলি এখনো পর্যন্ত চাকসু নির্বাচনে সার্বিক ভাবে বলা চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এমন কোনো কিছু সম্ভাবনা এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী সদস্য থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা রয়েছেন তারা বলছেন যে তেমন কোনো সম্ভাবনা কিন্তু তারা দেখছেন না। এর বাইরেও আমরা দেখছি যে এখানে যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা তারা বলছেন যে তেমন কোনো সম্ভাবনা কিন্তু তারা দেখছেন না। এর বাইরেও আমরা দেখছি যে এখানে যে আমরা দেখেছি র্যাবের সদস্যরা কিন্তু রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন। আমরা শুরুতেই একদম ঢোকার পথে সেনা সদস্যদেরকেও দেখেছি, তবে তারা আসলেভাবে নিয়োজিত নন। তবে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা থাকবে, তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হলে সেখানে কিন্তু তাদের কার্যক্রম ধরনের ছাড় দেওয়া হবে না কোনো এইখানটায়। আর এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী রকি, তিনি আমাদেরকে জানাবেন যে সেখানকার অবস্থা কীরকম। বাধা কেটে 16 অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আসলে আজকে প্রচারণার শেষ দিন প্রার্থীদের। মূলত সকাল থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন এবং যে যার ব্যালট নিয়ে, যে যার হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে তারা তাদের ইশতেহারগুলো জানিয়েছেন। পাশাপাশি তারা কিন্তু এই 16 অক্টোবর তাদের পক্ষে ভোট চেয়েছেন। সব মিলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম পাশেই কিন্তু একজন প্রার্থী, এখানে বেশ কয়েকজন প্রার্থীকে দেখা যাচ্ছে তারা প্রচারণা করছেন। বিশেষ করে রাকসু নির্বাচনে এখানে রাহুল আগারওয়াল প্রভাত নামের একজন কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচন করছেন। তিনি নির্বাচনের যে প্রচারণা সেটি চালাচ্ছেন। পাশেই কিন্তু ভিপি পদে নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে তহিদুল ইসলাম, তিনিও তার প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে যদি বলা চলে এই দিনভর এই প্রচারণা যেমনটি চলেছে, উৎসবমুখর পরিবেশে চলেছে। বড় যে দলগুলো ছিল, বিশেষ করে ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা ভিপি প্রার্থী, তারাও এখান থেকে আসলে প্রচারণা শুরু করেছেন। তাদের পক্ষে আসলে বড় ধরনের যে কোনো অভিযোগ কিন্তু আসলে পাওয়া যায়নি। শেষ মুহূর্তে এসে তারাও আসলে চাচ্ছেন, যেহেতু দীর্ঘ 35 বছর পরে এই রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই রাকসু নির্বাচন হোক শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণ পরিবেশে, যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচন নিয়ে যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারেন, কেউ প্রশ্ন তুলতে না পারেন, এমন একটি নির্বাচন তারা চান। তো আসলে সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকেও এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ। চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি, এবং এর আগে চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। ইতালি সফরের দ্বিতীয় দিনে ব্রাজিলের প্রেসিডেন্ট, জিবুতির প্রধানমন্ত্রী ও রোমের মেয়রের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া বিশ্ব খাদ্য ফোরামের প্রধানের সঙ্গেও আলোচনা করেন তিনি। সাইডলাইন বৈঠকে পারস্পরিক স্বাস্থ্যসেবা উন্নতিকরণ, রফতানি বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ ও কৃষিপণ্য উৎপাদন ও রফতানি বিষয়ে সহায়তা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিয়ে সংশ্লিষ্টরা সহায়তা করতে সম্মত হয়েছেন। ইতালি সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিন বিশ্ব খাদ্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকে অংশ নেন অন্তর্বর্তী সরকার প্রধান। এদিন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভার সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান লুলা ডি সিলভা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্রাজিলের সহায়তা চান ডক্টর ইউনুস। প্রেস সচিব জানান, এ ব্যাপারে সহায়তা করতে সম্মত হয়েছে লুলা ডি সিলভা। ইউনিভার্সাল হেলথ কেয়ার, মানুষের
পিপলকে কিভাবে স্বল্প মূল্যে হেলথ কেয়ার দেওয়া যায় সেগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। এরপর রোমের মেয়র রবার্তো গুলতিয়েরির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় দুদেশের নগর উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয় জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গে। এ সময় বাংলাদেশের অর্থনীতি বাণিজ্য নিয়ে আলোচনা হয়। আফ্রিকার দেশ জিবুতিতে বাংলাদেশি পণ্য রফতানির আগ্রহ প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। জিবুতি অনেকটা গেটওয়ে টু ইস্টার্ন আফ্রিকা, তো ওইখানে ওইটাকে কিভাবে ইউজ করে আমরা পুরো আফ্রিকা মহাদেশে আরও আমাদের বেটার ট্রেড অ্যাক্সেস আমরা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। একই দিন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু দং ইউ এর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ ও কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি ও রফতানিতে সংস্থার সহযোগিতা চান তিনি। চিফ অ্যাডভাইজার বারবার এই কথাটা এই সম্মেলনে এসে বলছেন যে ডিপসি ফিশিংয়ে আমাদের আসলে আরও সক্ষমতা বাড়াতে হবে, এটাকে ডেভেলপ করতে হবে। 3 দিনের ইতালি সফর শেষে বুধবার দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গুম পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্টের বাজার গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অবিলম্বে জড়িতদের বিচার সহ 8 দফা দাবি জানান তারা। এদিন জুলাই হত্যা যজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার চলছে, ঠিক তখনই বাইরে আওয়ামী লীগের আমলে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধনে গুম পরিবারের সদস্যরা। গত 14 মাসে একাধিকবার মানববন্ধন বিক্ষোভ করেছেন তারা। সম্প্রতি গুমের 2টি মামলায় 30 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন। জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা, যার প্রেক্ষিতে সেনা হেফাজতে সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তা। জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। একজন অন্যায়কারী, একজন খুনি তার আর কোনো পরিচয় হতে পারে না। সে আর্মি হোক, সে দেশের প্রধানমন্ত্রী হোক, সে দেশের এমপি হোক, মন্ত্রী হোক। যদি বিচার করতে না পারেন তাহলে আমরা কোথায় যাব? কার দরজায় নক করব? গুম থেকে না ফেরা ব্যক্তিদের খোঁজ চেয়ে জড়িত পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনা সহ 8 দফা দাবিও জানান মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলাম তুলি। যারা তুলে নিয়ে গেছে, যারা সেলে, টর্চার সেলে, সিক্রেট ডিটেনশন সেল, আয়না ঘরে রেখেছে, তারপরে যারা এদেরকে যদি হত্যা করা হয় সেই মেকানিজম ছিল জিয়াউল হাসানদের সাথে, তো সেই মানুষগুলো কোথায়? আমরা আমাদের স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার বিচার চাই। এদিন ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে 3য় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে এসে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের সন্তান ও নাতিপুতিরা পাবে? এই মন্তব্যের প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং সমগ্র দেশে এই আন্দোলন তীব্র আকার ধারণ করে। অতঃপর 15/7/2024 তারিখে ওবায়দুল কাদের নানক মন্তব্য করেন, আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ এবং যুবলীগই যথেষ্ট। এই বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এদিকে কুষ্টিয়ায় এক হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই জেলায় আরও 6 জনকে হত্যার আরেক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 23 অক্টোবর ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের দাম বাড়ানো নিয়ে মুখোমুখি সরকার ও ব্যবসায়ী। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, বাজারের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ব্যবসায়ীদের দাবি, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম বাড়িয়েছেন তারা। মূল্যবৃদ্ধির চাপ থেকে নিস্তার চান ভোক্তারা। সোমবার সন্ধ্যায় ভোজ্য তেলের দাম বাড়িয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
এবার বোতলজাত 1 লিটার সয়াবিনের দাম 6 টাকা, খোলায় 8 টাকা আর 5 লিটার 1 বোতল সয়াবিনের দাম 23 টাকা বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দাম সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। আন্তর্জাতিক বাজারেও বাড়ছে দাম এবং বাড়তির দিকে আসছে, দামে আসছে সেই দামের ভিত্তিতে একটা কস্ট ফর্মুলা আছে, যে কৃষির ভিত্তিতে আমরা প্রাইসিং হয়, সেই ফর্মুলাতেই আমরা প্রাইসটা রিকোয়েস্ট করেছি। বাণিজ্য মন্ত্রণালয় তাদের নিজস্ব ক্যালকুলেশন ওনারা তথ্য উপত্য নিয়েই করে থাকে। আমরা তো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফার্মেশন ছাড়া তো আমরা করি না কখনো। তবে পরদিন মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই। তেলের দাম বৃদ্ধি হবে কি হবে না, এটার পুরো বিশ্লেষণ বাণিজ্য মন্ত্রণালয় করে বাস্তবমুখী সিদ্ধান্ত নেবে। বাজারে ভোজ্য তেলের দামের হেরফের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বাণিজ্য উপদেষ্টা। যে টেমপ্লেটটার বিনিময়ে নির্ধারিত হয় যে মূল্য কিভাবে স্থির হবে এবং সরকার তার হাতে যে সক্ষমতা রয়েছে সে রাজস্ব কম বৃদ্ধি করা বা মানে যদি কোনো মূল্যে তারতম্য ঘটে, সরকার সেটা তার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। এদিকে সরকারের সঙ্গে আলোচনা না করে যদি দাম বাড়ানো হয় তবে তা সরাসরি আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। যেহেতু এটি টোটালি ইম্পোর্ট নির্ভর পণ্য, আমাদের সব ডাটাগুলো আছে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এলসির তথ্যগুলো নিতে পারি, এনবিআর যতগুলো এলসি অ্যাডজাস্ট করেছে সেগুলো তথ্য নিয়ে সেটা অ্যানালাইসিস করে রিফাইনারির প্রতিটা কস্ট ধরে এবং এটা বিপণনের যেটা আছে সেই ডিস্ট্রিবিউশন কস্ট ধরে আমাদের পাইকারি খুচরার লাভ ধরে এটি নির্ধারণ করা হয়। সেখানে যদি তাদের জানার বাইরে যদি এটা বাড়ানো হয়, এটি বলবো যে আমাদের আইনের ব্যত্যয়। সরকার ব্যবসায়ীর মুখোমুখি অবস্থানে যেন নিত্যপণ্যের বাজারে দৈনন্দিন ব্যয় না বাড়ে সেই নিশ্চয়তা চান ভোক্তারা। সবার জন্য সমস্যা, তেলের দামের জন্য সবাই সমস্যা। বিশ্ববাজারে বাড়ছে, এটা বাড়াইতে হবে। সবগুলা কি বিশ্ববাজারে কমলে কি কমায়? তখন বলে যে পরিবহন খরচ, অন্যান্য খরচ বেড়ে যাচ্ছে, সেই জন্য কমানো হচ্ছে না। দিন গেলে তেলের দাম বাড়ে, প্রত্যেক জিনিসের দাম বাড়তি। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের অনেক কষ্ট হয়। আগে তো অনেক কমে ছিল, ভালো চলতে পারতাম, এখন তো বেশি হলে তো একটু সবকিছুই কমাই বাজার সদাই করতে হবে। এর আগে গেল এপ্রিলে লিটারে 14 টাকা বাড়ানো হয়েছিল ভোজ্য তেলের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। কায়তাক স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশের হংকং চায়না পরীক্ষা। এশিয়ান কাপে খেলতে চাইলে জিততেই হবে জামাল হামজাদের ঘরের মাঠে আক্রমণাত্মক কৌশল হংকং কোচের। এবার রংপুর বিভাগের খবর। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে রংপুর অঞ্চলে দীর্ঘ হচ্ছে খরা, বন্যা, অনাবৃষ্টি এবং অসময়ে অতিবৃষ্টির প্রবণতা। একই সঙ্গে ধরন পাল্টেছে শীতও, যার প্রভাব পড়েছে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে। বেড়েছে রোগবালাই, প্রভাব পড়েছে উৎপাদনেও। তবে কৃষি বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবকে মাথায় রেখে নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হচ্ছে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। গেল কয়েক দশকে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা, শীত, বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে ফসলের ব্লাস্ট, মরিচা, লেড ব্লাইট, ধানের চিটে এবং সাইট্রাস ক্যাঙ্কারের মতো রোগের প্রকোপ দেখা দিয়েছে। 2021 সালে রংপুর বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 37.05 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1824.6 মিলিমিটার। আর 2023 সালে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 41.1 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টির পরিমাণ ছিল 1405 মিলিমিটার। 35 ডিগ্রি সেলসিয়াসের উপর 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয়েকদিন ধরে থাকতেছে। এই সময়টাতে এই ফুল বা ফলের উৎপাদনটা হবে, গ্রোথটা হবে। ওই সময়টাতে যদি হয় তাহলে ফলনটা, গ্রোথটা কমে, উৎপাদনটা কম হবে না, গ্রোথটা হবে না, আলটিমেটলি উৎপাদনটা অনেক কমে যাবে। কৃষকদের এখন নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়ে ফসল উৎপাদন করা। নতুন নতুন রোগবালাই যেমন বেড়েছে, একই সাথে শস্য উৎপাদনও কমেছে। ফলে সময় এসেছে কৃষকদের প্রশিক্ষিত করবার পাশাপাশি নতুন নতুন জাত উদ্ভাবনে গুরুত্ব দেবার।
কৃষি বিভাগ বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা করা হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা যে প্রদর্শনীগুলো বর্তমানে বাস্তবায়ন করি সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটিই থাকে হচ্ছে জাতগুলো নির্বাচনের ক্ষেত্রে, যাতে আমরা এই জলবায়ুর খাপ খাওয়ানো, পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর মতো উপযোগী জাতগুলো। আবহাওয়া অফিসের তথ্যমতে জলবায়ু পরিবর্তনের ফলে গত 10 বছরে রংপুর অঞ্চলের তাপমাত্রা বেড়েছে 0.7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। ফলে সংকট তৈরি হতে পারে সুপেয় পানির, প্রকট হতে পারে মরুকরণ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সেনেট ভবনে 2021, 22 ও 23 সালের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ভালো ফলাফলের জন্য 156 শিক্ষার্থী ও 10 শিক্ষক অ্যাওয়ার্ড পান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা অনুষদের সাবেক ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর সদরুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন ও বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। এ ধরনের আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের ভালো ফলাফল ও দক্ষতা অর্জনে আগ্রহী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা। দেশের বাইরের খবর। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তির পথে গাজা। মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শারমাল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে হংকং চায়নার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। কায়তাক স্টেডিয়ামে ম্যাচে শুরু হবে সন্ধ্যা 6টায়। হোম ম্যাচে সুযোগ পেয়েও হংকংয়ের বিপক্ষে ড্র করতে পারেনি ক্যাবরেরার বাহিনী। শেষ মুহূর্তের গোলে হারতে হয় লাল সবুজকে। এবার আর সেই ভুল করতে চায় না জামাল ভুঁইয়ারা। একাদশে পরিবর্তন এনে হলেও গতিময় ফুটবল খেলতে মরিয়া হামজা সমিত্রা। গত ম্যাচে ডিফেন্সের ভুল ভুগিয়েছে বাংলাদেশকে। গোলকিপার মিতুলকে নিয়েও চলছে সমালোচনা। তবে সবকিছু পেছনে ফেলে নতুন কৌশলে হংকং চায়নাকে হারাতে চান ক্যাবরেরা। এদিকে ঘরের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজেদেরকে ফেভারিট দাবি হংকং কোচের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এমপিও শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ আটকে দিল পুলিশ। শিক্ষা ভবনের সামনে অবস্থান। 20% বাড়ি ভাড়া ভাতা সহ 3 দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং সদিচ্ছা থাকলে 21 দিনেই গণভোট সম্ভব। পিআর সহ 5 দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। রাজনৈতিক ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।